হাড়ি পেতে বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এই বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মোকলেশ চাচার মতোই বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দেব। তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না কাউকে। মামির মুখের উপর এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করে অরু। আজমেরি শেখ এখনও মেয়ে যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করে অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু আধটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল। কিন্তু আজ যখন হুট করেই দেয়ালে পিঠ ঠেকে গেল, তখন অরুকেও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠ প্রতিবাদ করল অন্যায়ের, যা আজমেরি শেখ অনেকটাই বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে ইমেইলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। ঢলঢলে প্রেমের জোয়ারে পানভাসী হৃদয়টা যে তুমিহীনা খরায় চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি যান? অরু বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে উপাস থেকে রিপ্লাই এলো। আমি আছি তোমার অস্তিত্বের মিশেল নিভৃতে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিকই খুঁজে পাবে। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো ওরও। অবাকের চরম সীমানায় পিছনে ইমেইলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেইলের আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সর্বশেষ যে মেসেজটা ছিল, দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, বলতে পারছি না, তবুও তুমি আছো। হে তোমার কেমন থাকা চায় কৃত্তিক? ঠিক সেই মেসেজের রিপ্লাই ছিল এটা। আমি আছি তোমার অস্তিত্বের মিশেল নিভৃতে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয় অনুভব করো। বিলিভ মি, ঠিকই খুঁজে পাবে। এর পরের মেসেজগুলোতে কৃতিক অটোমেটিক এই রিপ্লাইটাই সেট করে রেখে দিয়েছে, যার ফলস্বরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পরে অরুণ দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনোদিনও আমাকে ভুলতে পারবে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যয় নাম্বারে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতে অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার চায়ন কৃত্তিক কোথায়? ওরও আসলে প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ান কৃত্তিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজব্যান্ড কোথায়? অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দোনোমনো করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়েই ছাড়বে। তবু কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে একটু কপটতা নয়, ছাপ ছাপ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃত্তিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি। অরুর কথা শেষ হতেই একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই সান ফ্রান্সিসকোতেই আছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলস থেকে এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করার দরুন এখনও জ্ঞান ফেরেনি, তবে এখানকার ডক্টর আশা করছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরও কী বলেছে তার কান অব্দি পৌঁছায়নি অরুণ। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল। অতঃপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানোর চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সেই কান্নার আওয়াজ বলে বোঝানোর নয়। দু হাতে নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। ও এতদিন ধরে কী ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনও লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কী করে সইবে ওরু? কার ভালোবাসায় সন্দেহের আঙুল তুলল? ছি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় ছিঁড়ে চিৎকার করছে ওরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনারের গাওয়া দুটো ব্যথাধর গানের লাইন। আহারে আহারে কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরই গহীন কোণে।
দিনের দ্বিপ্রহর চলমান, দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। আকাশের ধূসর মেঘটুকু ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্যকিরণে ছেয়ে গিয়েছে কৃতিকপুঞ্জ। পুরো গলি ফাঁকা, সেই সাথে ফাঁকা পড়ে আছে সুবিশাল বাড়ির লনটাও। এই তো মাস দেড়েক আগেও কৃতিকের বন্ধুদের হই হুল্লোড় আর কথার বহরে সর্বক্ষণ জমজমাট হয়ে উৎসব মুখর পরিবেশে ঘিরে থাকতো বাড়িটায়। দিঘির পাড়ের বৈঠকখানায় বিকেল হলে বসত চায়ের আসর। অথচ মাত্র এই কয়েক দিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেল। বাড়িটা সেই আগের ভুতুরে বাড়ির মতোই ঝিনঝিন করছে এখন। চারিদিকে কেউ নেই, গন্ধটা মারাত্মক পীড়া দিচ্ছে আজকাল। আর এখন এই মুহূর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তা হলো ক্রন্দনরত অরুর চিৎকার। ওর কান্নার আওয়াজ মহলের চার দেয়ালে বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কর্ণকুহরে, যা আরও বেশি ব্যথা দূর শোনাচ্ছে। আজ থেকে বছরখানেক আগেও কি কেউ জানতো যে অরু নিজের বিলেতবাসী সৎ ভাইয়ের জন্য এইভাবে আর্তনাদ করবে কোনো দিন? না, জানতো না। অরু নিজেও হয়তো জানতো না, কোনো দিন কল্পনাও করেনি। অথচ সময় ওকে কোথা থেকে কোথায় নিয়ে এলো। সবচেয়ে অপছন্দের আর বিরক্তিকর সেই ভাইটার জন্য ওরুর এখন কষ্টে দুঃখে জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটা দুলছে, মানুষপটে ভেসে উঠছে শুধু একটাই মুখ, একজোড়া ঘোর লাগানো চোখ, নাকে এসে স্পর্শ করছে একটা পছন্দের শুক্রাণ। আর কর্ণকুহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাকা একটা মাত্র শব্দ। গত 1 মাস ধরে মানুষটার উপর দিয়ে কী গিয়েছে কে জানে। আচ্ছা, কতটা আঘাত পেয়েছে উনি? আগেরবারও তো মাথায় আঘাত পেয়েছে, হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এখন আবারও এই 1 মাসে কি একবারও অরুর কথা মনে পড়েছিল চেতনাহীন কৃতিকে? এসব কিছু কবে আবার আগের মতো হবে? আচ্ছা, কৃতিক আদৌ বাঁচবে তো? নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজারো অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশ কিনতে চলছে অরু। ওর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, মুখের সমগ্র ছড়িয়ে পড়েছে নিমের মতো তেতোস্বাদ, গলাটা শুকিয়ে কাট, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা। দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা। ওদিকে অরুর এহেন আর্তনাদ শুনে ওপর থেকে ছুটে আসেন আজমেরি শেখ আর জাহানারা। অনু ডাইনিংয়ে খাবার পরিবেশন করছিল। ছোট বোনকে হঠাৎ এইভাবে ভেঙে চুটে পড়ে কাঁদতে দেখেও দৌড়ে আসে হলে। তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে 2 হাতে আঁকড়ে ধরে অরুকে। অরুকে ধরে রেখেছে। ব্যাপারটা বোধগম্য হতেই তৎক্ষণাৎ শরীরের সর্বশক্তি প্রয়োগ করে অনুকে একটা ঝাটকা মেরে দূরে সরিয়ে দেয় অরু সরিয়ে দেওয়া সত্ত্বেও অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, অরু বোন আমার, শোন একটু আপার কথাটা। অনু আবারও অরুকে ছুঁতে চাইলে অরু হাতে ভর করে দূরে সরে গিয়ে ঝাঝালো গলায় বলে, একদম ছুবি না আমায়, তোরা সবাই মিথ্যাবাদী। অনু আকুতি ভরা কণ্ঠে ফুপিয়ে উঠে বলল, শোন একটু। অনুর কথার পাছে অরু কাঁদতে কাঁদতে বলল, কি শুনবো? হ্যাঁ, আবার কি গল্প শোনাবি তোরা আমাকে? আমার স্বামী মারা যাচ্ছে আপা। গত 1 মাস ধরে অপারেশন থিয়েটারের কামরায় দিন রাত অতিবাহিত করেছে, অথচ আমি কিচ্ছুই জানি না। উল্টো তোরা আমাকে দিনের পর দিন এটা বুঝিয়ে এসেছিস কি আমার জান কৃতিক আমার সাথে কথা বলতে চায় না, আমার সাথে দূরত্ব বাড়াতে চায় বলে আমাকে রেখে ইউএসএ ফিরে গেছে। কেন আপা, কেন তোরা আমার সুন্দর অনুভূতিগুলোকে এভাবে পায়ে পিষে ফেললি বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো কিছু করিনি। অরুর এত অভিযোগের পাছে অনু টুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, আমার কথাটা তো একটু শোন। অরুর মাথা ঠিক নেই। এই মুহূর্তে হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে শুধুই জায়ান কৃতিক, এছাড়া আর কোনো কিছু শোনার অবস্থাতেও নেইও। তাই অনুর কান্নাকাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে হলরুম ত্যাগ করে অরু হেলে দূরে সিঁড়ি ভেঙে উপরে উঠতে ধরা গলায় বলে, সবাই ঠকিয়েছে আমায়, আমার আপাও। অরু ধীর পায়ে চলে যাচ্ছে। আজমেরি শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্জীব গলায় বললেন, কেউ ঠকায়নি তোমাকে, বরং বাঁচিয়েছে। মায়ের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে দিল অরু। গভীর রাতে পিক পিক করে দরজার পাসওয়ার্ড খোলার আওয়াজে আচমকা তন্দ্রা ছুটে গেল নীলিমার।
তবে তীব্র জ্বরের দাবদাহে ঝাপসা চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না মোটেই। মাথাটা ঝিমঝিম করছে, মাতাল মানুষের মতোই এক মনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা। কোথায় আছে, কী করছে, কেন করছে, কিছুই বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছে ও। একটু পর রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল। চোখ মুখ বিষণ্ণ, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে ফিরেছে মাত্র। রুমের ভেতরে প্রবেশ করে জ্বরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। গত 1.5 মাস ধরে ওদের 4 জনের দিন আর রাত সমান হয়ে গিয়েছে। কখনো লস অ্যাঞ্জেলেস তো কখনো সান ফ্রান্সিসকো। মোট কথা প্রাইভেট জেটে এক প্রকার ডেইলি প্যাসেঞ্জারি করছে ওরা 4 জন। তবু আজ এতগুলো দিন পর একটু স্বস্তিতে বাড়ি ফিরেছিল সায়র, কারণ কৃতিকের জ্ঞান ফিরেছে আজ সকালে। যেখানে ওর বাঁচার সম্ভাবনাই ক্ষীণ ছিল, ইন্ডিয়ান ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল। সেখানে ওরা 3 জন বন্ধু হাল ছাড়েনি কখনো। এশিয়ান ডাক্তারদের বুড়ো আঙুল দেখে কৃতিককে সেই দিনই এমার্জেন্সি ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছিল ইউএসএ, যার ফলস্বরূপ ওপরওয়ালার অশেষ রহমত এবং এলিসা, অর্ণব এবং সায়রের দৃঢ় মনের জোরে আজ এই পর্যন্ত ফিরে এসেছে কৃতিক। কিন্তু সায়রের এহেন দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন আর দিন রাত ডেইলি প্যাসেঞ্জারিতে আরেকজন যে একাকী বিষণ্ণতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল, তা আর ঠাউর করা উঠতে পারেনি সায়র। বন্ধুমহলের সব থেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন মরণের সন্নিহিত সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতে মনোনিবেশ করার কথা যেমন নয়, ঠিক তেমনই এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সায়রও পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যায়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়। ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নইলে আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাত দিয়ে আস্ত রাখতেন সেটাই ভাবনার বিষয়। নীরবে নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে আবারও দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিরে। পরক্ষণে নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে এক নজর ঘড়ির কাঁথায় চোখ রাখলো সায়র। দেখলো রাত তখন 1:30টার কাছাকাছি। এত রাত হয়ে গিয়েছে অথচ এখনও নীলিমার কিছুই খাওয়া হয়নি। সেই ভেবে সায়র তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে পায়জামা সেট গায়ে চড়ালো। অতঃপর পার্সেলের খাবারগুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে। নীলিমা তখনও এক মনে বিড়বিড়াচ্ছে। সায়র ওকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে একটু একটু করে খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে। নীলিমা কতক্ষণ চেবোচ্ছে তো কতক্ষণ খাবার গালে নিয়ে থম মেরে বসে আছে। ওর মাথাটা ডলছে। সায়র নিজের ঘাড়টা বাঁকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, কি হলো, খাচ্ছ না কেন? বেশি খারাপ লাগছে? নীলিমা চোখ বুঝেই হাসুচোখ মাথা নাড়ালো। এই তো আমি ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দিব, তোমাকে আর একা থাকতে হবে না। স্যার মোটেও বউকে অবহেলা করার মতো ছিল নয়। একটু সুস্থ হও, তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা দুজন, প্রমিস। এক মনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল সায়র। একে একে খাবার আর ওষুধ খাইয়ে হাত পা মুছিয়ে সব কিছু নীলিমাকে পুনরায় বেডে শুইয়ে দিল সায়র। অতঃপর সব কিছু গুছিয়ে রাখতে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ও। তৎক্ষণাৎ পেছন থেকে সায়রের আঙুলটা টেনে ধরে অস্পষ্ট গলায় নীলিমা বলল, আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা, জলদি আসুন। সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল সত্যি নীলিমার চিবুক কাঁপছে থরথরে। মনে হয় জ্বরটা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। অথচ নীলিমার শরীরে দুটো কমফোর্টার। সায়র ব্যাচেলর মানুষ, নীলিমাকেও এনে উঠিয়েছে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে। এখনও জিনিসপত্র সেরকম কিছুই কেনা হয়নি, বাসায় আর কোনো কমফোর্টারও নেই। এদিকে সায়রের নিজেরও শীত করছে আর নীলিমাও শীতে অস্থির হয়ে উঠেছে। কী করা যায় এখন, সেই ভেবে পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে সায়র অনেক কিছু ভেবে চিনতে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কমফোর্টারের নিচে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আদুরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠাঁই নিল নীলিমা। নীলিমা এইভাবে কাছে আসায় সায়র একটু ইতস্তত বোধ করলো না। আর না তো ওর মাঝে মাথা ছাড়া দিয়ে উঠল কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছে। উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকে আগলে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে। কিছুক্ষণ যেতেই নীলিমা কাঁপাকাঁপি থামিয়ে একটু শান্ত হয়ে এলে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে হেসে শুধালো, এখন ভালো লাগছে? নীলিমা প্রথমে হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ালো। অতঃপর কোনো রকম কথাবার্তা ছাড়াই সায়রকে বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় বানিয়ে দিয়ে নিজের শরীরের উপরিভাগ এঁটে থাকা
সবটুকু সম্ভ্রম টেনে টুনে খুলে ফেলল। নীলিমার হেন কাণ্ডে সায়র চোখ বড় বড় করে দাঁত খিঁচিয়ে বলে উঠল, এই মেয়ে কি করছো তুমি? আমি এইসব জীবনেও দেখিনি। এক্ষুনি ঢাকো। সায়রের কথায় দু পয়সা পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বলল, গরম লাগছে তো। কি আজীব মুড সুইং রে বাবা। একটু আগে শীত শীত করে মাথা খারাপ করে ফেলছিল, এখন আবার হুট করেই গরম লাগছে। মনে মনে হাজারটা যুক্তি দাঁড় করালেও বস্তুত সায়র এই মুহূর্তে কথা বলার অবস্থাতেই নেই। ও নিজের হাত পা দাঁত সব কিছু খিঁচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন। নীলিমার তুলে শরীরের স্পর্শে ক্রমশ একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে সায়রের মনোমস্তিষ্কে। সেই ছড়িয়ে পড়া বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে সায়রের ভালো মানুষের সত্তা। ওর হৃদয়টা অবাধ্য কিছুর আশকারা দিয়ে যাচ্ছে বারবার, কিন্তু সেটা তো সম্ভব নয়। নীলিমার এমনিতেই জ্বরের ঘোরে বুঁদ হয়ে আছে, তার উপর সম্পর্কটা এখনও এতটা স্বাভাবিক হয়নি। অগত উপায়ন্তর না পেয়ে সায়র দুই হাত মুঠিবদ্ধ করে দাঁত খিঁচিয়ে নিজের মনটাকে ধমকাচ্ছে ক্রমাগত। নিজেকেই নিজে চোখ রাঙিয়ে বলছে, কন্ট্রোল শায়ের, কন্ট্রোল ইউর সেলফ। তুই হলি জেন্টলম্যান, তুই কেন জেকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস? কন্ট্রোল কন্ট্রোল কুল। এভাবেই কন্ট্রোল বড়ি আওড়াতে কখন যে সায়র নিজেও উন্মুক্ত নীলিমাকে দুই হাতে চড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তার ইয়ত্তা নেই। সেই দিনের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেই যে ওরু ঘর মেরেছিল আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছিল ওর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় ওরু নিজেকেই নিজে ঘরবন্দি করে ছেড়েছে। ওরুর দু চোখে সব কিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চায়, কৃতিককে ছুঁতে চায়, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর ওরু এখানে কৃতিকগঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে ওরুর। তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না। ওদিকে চেনা জানা কারো থেকে সাহায্য চাইবে তেমন কেউ নেই ওর জীবনে। কেই বা ওকে সাহায্য করবে অত দূরের গন্তব্যে পৌঁছাতে? সবাই তো আর কৃতিক নয় যে ওরু মুখ দিয়ে আহা করলো অমনি সেটা মঞ্জুর হয়ে গেল। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গোমুট হয়ে থেকে ওরুর মন মস্তিষ্ক ধরে নিয়েছে ওর আর কৃতিককে দেখা হবে না। এই যে দেখা হবে না, এটা ভাবলেই প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হয় বুকের মাঝে। নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্থ জাতকের মতো। অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই ওর, কেউ না। ডোরাকে কোলে নিয়ে সে কখন থেকে বসে আছে ওর ভাবনারা যেন অন্তহীন। ওর দুঃখগুলো বোঝার সাধ্যি নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারে ওর ভারী দীর্ঘশ্বাস। এই যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠছে ওর, আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন ভৃত্য জানায় সে দুপুরের খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে ওরু ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতে লোকটা ভেতরে প্রবেশ করে টেবিলের ওপর খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলে, আফা জলদি খায়ালেন, নইলে অনু আফায় আবার আমার লগে সেট দেখাইব। ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদায় জানায়। লোকটা চলে যেতেই ওরু পুনরায় দরজা লাগাতেই যাবে, ঠিক তখনই দরজা ছেলে হুট করে ভেতরে প্রবেশ করে রিজা। রিজার কর্মকাণ্ডে ওরু বিস্মিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? হ্যাঁ, আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে। ওরুর কথা কানে নিল না রিজা। সে এগিয়ে গিয়ে ডিভানে পায়ের ওপর পা তুলে বসে কৌতুক হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই উরুপে নাগর জায়ান কৃতিক সে তো দেশে নেই। শুধু তাই নয়, বিদেশ থেকে এসেও আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবুও এত তেজ কোথায় পাচ্ছিস? রিজার কথায় মস্তিষ্কে মুহূর্তেই টকবকে উঠল ওরুর। ও দু কদম এগিয়ে গিয়ে রিজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে তুলে বলল, আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন সেই গদিটাও ওনার টাকার কেনা। তাই ভালোই বলছি, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলে কি করে আমার রুমে আসার? ওরুর কথা শেষ হতেই রিজা ওর আঙুলটা ধরে হ্যাঁচকা টান দিয়ে ওরুকেও ডিভানে বসিয়ে দিল। অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল,
প্রথমে জায়ান কৃতিকের বউকে বিয়ে করব। তারপর দেখাবো এই রেজার সাহস আদত কতখানি। রেজার কথায় ওরু ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, আপনি না আপাকে ভালোবাসতেন? এই কয়েকদিনে ভালোবাসা শেষ হয়ে গেল। অরুর কথায় রেজা তাচ্ছিল্য করে হেসে বলে, ভালোবাসা মাই ফুড, ওর থেকে আমার তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, তবু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিঁচিয়ে শক্ত চর বসাতে দেরি হলো না অরুর। চর মেরে ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে অরু বলল, আপনি আমার দিকে যে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন তার শাস্তিস্বরূপ আপনার চোখ দুটোই তুলে দিবে জায়ান কৃতিক। শুধু অপেক্ষা করুন। এমনিতেই জায়ান কৃতিকের মার খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা। তার উপর অরু কথার মাথায় শুধু জায়ান কৃতিকের বয়ান করছে যে মানুষটা 1000 মাইল দূরে হসপিটালের বেডে পড়ে আছে, তার উপর এখনও কি ভরসা মেয়েটার। ব্যাপারটা বুঝে আসতেই রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান কৃতিকের ওপর এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসার আগুনটা মুহূর্তেই দাও দাও করে চলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে খেয়েই হারালো রেজা। এক হাত দিয়ে ওর চুলগুলো মুঠিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝেছি, যেটা আরও কয়েকদিন আগে করতাম সেটা এখনই করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই অরু, কারণ তুই হলে আমার প্রতিশোধের মুখ্যণ অস্ত্র। তোকে কিছু করা বা বলা মানে জায়ান কৃতিকের কলিজায় আঘাত করা। তবে এত তাড়াতাড়ি সে সুবর্ণ সুযোগটা পেয়ে যাব আমি আশা করিনি। রেজার কথা শুনে এবার মুখ থেকে রক্ত সরে গেল ওর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে বলল, কেন খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস তা মামাতো ভাইয়ের সাথে করলে সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি, চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। ওনাকে সৎ ভাই বলে বলে আপনি মোটেও আমাকে দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী, উপরওয়ালার নাম নিয়ে 3 কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান কৃতিকের সাথে তুলনা করা বন্ধ করুন, তার নোকের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলেই রেজাকে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ওর। তারপর তাড়াহুড়ো করে ডিভান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারল না। তার আগেই ওর টপসের কলারটা শক্ত হাতে টেনে ধরল রেজা। এক টানে ওরুকে নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙানো দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তুই কল্পনা করতে পারবি না অরু। তাই ভালোই ভালোই বলছি, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এবার সত্যি সত্যি ভয় পাচ্ছ। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়ে ওর অন্তরাত্মা থরথরিয়ে কাঁপছে। এতটা সাহস দেখেও রেজাকে দমানো যাচ্ছে না মোটেই। সেই ভেবে অপারক ওরও এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল। রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। ক্রুর হেসে কথাটা বলে রেজা যখনই ওর কাছাকাছি আসতে উদ্যত হয়, ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্ত পোক্ত হাতের চপেটাঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চর বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতে ওর দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তোপে রক্তিম হয়ে উঠেছে অনু সমগ্র মুখশ্রী, যেন এক্ষুনি রেজাকে সর্বা বিনাশ করবে। ওদিকে অনুকে দেখা মাত্রই এক ছুটে ওর বুকের ওপর এসে হুমড়ি খেয়ে পড়ল অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে, আপা। বিকেল ছাপিয়ে গোধূলি আভার ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনেই বোঝা যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা। আধারের পর্দা টেনে রাত নেমে আসবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আহ্বান। বোধহয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ওর দৃষ্টি অনুসরণ করে অনুও তাকিয়েছিল এতক্ষণ। হয়তো অনুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল, কিন্তু এখন তো অনুকেও বাড়ি ফিরতে হবে। তাই কোনোরূপ সময় নষ্ট না করেই হাত বাড়িয়ে অনুর চোখের সামনে পাসপোর্ট, ভিসার, বোর্ডিং পাসের কাগজগুলো এঁকে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসলো অনু।
অতঃপর সেগুলোকে হাত দিয়ে উলট পালট করে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকে উরু শুধালো, এগুলো তো আমার, তুই এগুলো কিভাবে? না মানে? অরুর কথার মাঝপথে অনু মুচকি হেসে ওর কপলে হাত বুলিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে। এই সপ্তাহেই তোর ফ্লাইট। প্রীতিক ভাইয়ের কাছে চলে যাও রু, তার তোকে প্রয়োজন। অরু ছলে ছলে চোখে একবার কাগজগুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরেও বলে উঠল, আপা, তুই জোগাড় করেছিস এগুলো? কিন্তু তুই তো। অনু এবার টান মেরে ওরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কোনো কথাই শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটাও আমি করি। কিন্তু তুই বল, কৃতিক ভাইয়ের অমন অবস্থা শুনলে তুই আদৌ ঠিক থাকতে পারতিস? অরু মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শুধালো, কি হয়েছিল আপা? অনু বলে, কৃতিক ভাইয়ের এর আগেও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ বসে। তখনই ওনার ব্রেন সেলসগুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেক দিন ধরে। আর দ্বিতীয়বার সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ায় ওনার আর বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তোর যখন জ্ঞান ফিরল তখনও কৃতিক ভাইয়ের অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। আর তখন তো তুইও অসুস্থ ছিলি। এমন একটা সময়ে যদি তোকে সব জানাতাম তুই ঠিক থাকতিস বল? কৃতিকের বিগতদের 2 মাসের কন্ডিশন শুনে ওরুর কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা, তবু অস্পষ্ট আওয়াজে অনুকে বলল, আপা, এসব কি বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করেছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি। তাছাড়া এমন একটা পরিস্থিতি যে কারোরই কথা বাড়ানোর উপায় ছিল না। ওরু কাঁদছে খুব। অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখনো আপার ওপর রাগ করে থাকবি? ওরু আকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, একটুও না, তুই বেস্ট আপা। তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর ক্রন্দনরত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসলো, তারপর হাসতে হাসতেই বলল, ইউএসএ ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি, মনে থাকে যেন। তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামীটা শুকিয়ে গেল বোধ হয়। অনুর কথা শুনে ওরু কাঁদতে কাঁদতে ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে ওরু একটু হাসলো। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর ভেদ করে একটুখানি আলোক ছটা উঠে দেওয়ার মতোই ওরুর একটুখানি হাসিতে মুহূর্তে প্রফুল্লতায় সজীব হয়ে উঠল অনুর হৃদয় মন সব কিছু। অবশেষে নিজেই নিজেকে বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু, আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়। বহমান সময় স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে দ্বিতীয়বারের মতো আমেরিকায় মাটিতে পা রাখলো অরু। তবে আজ আর আপার সাথে নয়, বরং একাই এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে, মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনের কিছু কিছু পরিস্থিতিতে যেমন ওপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকী ইউএসএতে আসাও তেমনই একটা জীবনযুদ্ধ ছিল, যা ওর অত্যন্ত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন ওবারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সে নির্জন শহরতলির দিকে, যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়। যদিও ওরও জানে না কৃতিক আদৌ বাড়িতেই নাকি হাসপাতালে। এদিকে নতুন কেনা ফোনটাও চার্জারের অভাবে বন্ধ হয়ে আছে। প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই। তবু বাড়ির পাসওয়ার্ড তো অরুর জানা। সেই হিসেব মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ও। এখনও অনেকটা পথ যাওয়া বাকি। যদিও ওরু আমেরিকাতে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিককুঞ্জে। কাল আসার আগ মুহূর্তে প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতেই গাড়ির ব্যাকসিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল অরু। কাল যখন ওরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল, আজমেরি শেখ কেন যেন তখনও নিশ্চুপই ছিলেন। বোধ করি তার দাম্ভিকতা, তার জিদ্দি মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হসে এসেছে এতদিনে। তবে বিগত কয়েকদিন আগের ঘটনার প্রেক্ষিতে ওরু আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করো, না পারলে প্রয়োজন নেই। তবুও একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার না হয় আমাকে আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাছে আজমেরি শেখ একটু শব্দটিও করেননি।
মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে ওরও পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে সেদিন জানিও আমি চলে আসব। এবারে গভীর গলায় ছোট্ট করে উত্তর দিলেন নাজমিরি শেখ। ভালো থেকো। মায়ের মুখ থেকে ভালো থেকেও শব্দটা শুনে ওরু কি একটু কষ্ট পায়নি? পেয়েছে তো, তবে ও সেটা নিছকে আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রাখিস আপা। ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? ওরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃত্তিক চৌধুরী আর মাতা মহোদয়া অরোরার জায়ান। হঠাৎ গাড়িতে ব্রেক কষায় সম্বিত ফিরে পেল ওরু। তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল। ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথাটা শোনা মাত্রই ওর হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলোও কাঁপছে। খুশিতে নাকি ভয়ে কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনা রীতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো ওরও। সন্ধ্যা রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিক ঝকঝকে পরিষ্কার। সে পরিষ্কার আলোতেই ওর স্পষ্ট দেখলো এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়। তাহলে এটা কোথায়? কথাটা ভাবতেই আতঙ্কে রক্তশূন্য হয়ে গেল ওরুর মুখ চোখ। ও চকিতে পেছনে করে লোকটাকে কিছু বলতে যাবে, তার আগেই দৃশ্যগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের আরও একটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে ওরও অস্ফুটে বলে উঠল। ওরুর মুখ থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগে গ্লাভস পরিহিত লোকটা ওর মুখের উপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওরও ক্লান্ত পরিশ্রান্ত অসার শরীরটা। এক্সকিউজ মি স্যার, ইউ কান্ট স্মোক রাইট নাও। কথাটা বলে কৃতিকের হাত থেকে দিয়েশলাইয়া সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার। কৃতিক সেদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর উঠে চলে গেল কেবিনের ড্রেসিং রুমে। শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, যার দরুন প্রত্যয়কে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিন রাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও, এইসব নিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলা স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইল, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখলো প্রত্যয় হাজির। তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। ওর উদ্বিগ্ন চেহারা দেখে কৃতিক কিছু জিজ্ঞেস করবে তার আগে প্রত্যয় বলল, হঠাৎ চেঞ্জ করলেন কেন ভাই? বাড়িতে ফিরবো। ছোট্ট করে উত্তর দিল কৃতিক, কিন্তু ওর উত্তরে খুশি হতে পারল না প্রত্যয়। সহসায় ভ্রুকুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনো শেষ হয়নি? কৃতিক ক্যানোলা হাতেই শার্টের হাতাটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছে, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলেই ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলো ফিট আছেন। ডক্টর বলেছে আপনি ফিট নেই, আরও ট্রিটমেন্টের প্রয়োজন। আগের বারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যে ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করাবো, এখন এখানে আর এক মুহূর্তও নয়। কৃতিকের কথার পাছে প্রত্যয় কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে ওঠে তার স্বরে। তৎক্ষণাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের ওপর। ওপাশ থেকে কে কী বলেছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ওহ শিট, এখনও পাওনি? দেখো আশেপাশে খোঁজো, পেয়ে যাবে। ওর ফোনটাও বন্ধ। প্রত্যয়ের কথায় ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গভীর গলায় শুধালো, কি হয়েছে? কাকে বোঝাচ্ছে না? প্রত্যয় একটা শুষ্ক ঠোক গেলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরুর নামটা শোনা মাত্রই কৃতিক দু হাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, ওর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে পিছিয়ে কিছু না বলে কৃতিককে খুলে বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে গেল। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতো নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ঝাড়ি দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি প্রত্যয় এহসান? আমার বউ ইউএসএতে আসছে, অথচ আমি জানি না। আমাকে আগে জানোনি কেন? ওয়াই? প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে, কোম্পানির কাজে নিজে যেতে পারিনি বলে গাড়িও পাঠিয়েছি আমি, কিন্তু শাট আপ। কৃতিকের বুদ্ধস্বরে থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে থম মেরে বসে কিছু একটা ভাবল। অতঃপর শার্টের বোতামগুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল, তোমার হুডিটা খোলো ফাস্ট। তৎক্ষণাৎ দু হাতে আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল,
কি বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটা টেনে হিঁচড়ে খুলতে খুলতে বলল। ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো। অগত্যা উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুডিটা গায়ে জড়িয়ে মাথার বাজকাত স্টাইলের চুল আর সেলাইয়ের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিল কৃতিক। তারপর প্রত্যয়ের ফোন, এয়ার প্লাগ আর গাড়ির চাবি হাতিয়ে নিয়ে প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল। দুনিয়া উল্টে গেলেও হয়তো অরুকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানেই এখন তো সে বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে ইয়ারপ্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল দিল অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতে কোনো রকম আজেবাজে কথায় না গিয়ে কৃতিক সরাসরি বলল, একটা নাম্বার দিচ্ছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশনটা ফরওয়ার্ড করো আমায়। যেহেতু কৃতিকের ভাবভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব আর বেহুদা প্রশ্ন করলো না, বরং কৃতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়ল কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ ওরও যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতে গিয়েছে। তবে মাঝপথে হঠাৎ করে ফোনের টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিং কোডের মেসেজ আসায় গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক। অতপর ফোন হাতে নিয়ে লোকেশনটা এক নজর চোখ ভোলাতেই মুখের আদল শক্ত হয়ে এলো। চোখ দুটো রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পর মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিডোমিটারে 100-র ওপর গতি তুলে হুশ করে চোখে নাড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। আমেরিকাতে এখন পুরোদমে গ্রীষ্মকাল, যে কারণে ঘড়ির কাঁটা 8-এর ঘরে গিয়ে ঠেকলে তবে সূর্যাস্ত হয় এখানে। বাংলাদেশে তো 8টা মানে নিশুতি রাত, সেখানে আমেরিকাতে 8টার সময়ও নিয়ে যাওয়া সূর্য কিরণ ঝকঝক করছে চারিপাশ। সূর্যের আলো আর হু হু বাতাস দুটোই এখানে মাত্রাতিরিক্ত। তবু যেহেতু 8টা বেজে গিয়েছে, তাই সন্ধ্যা নামার মুহূর্ত এখন। এদিক দিয়ে ছেলেপেলেরা সব বাস্কেটবল বেসবল খেলে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার রাস্তা ধরেছে। ঠিক তার বিপরীত দিকের রাস্তা ধরে বাতাসের বেগে এগিয়ে যাচ্ছে ব্ল্যাক মার্সিডিজটা। কৃতিক এত দ্রুত আর উন্মাদনার মতো গাড়ি চালাচ্ছে যে গাড়িটা অতিক্রম করার সময় আশেপাশের পথচারীরা থমকে দাঁড়িয়ে যায়। দু একজন তো চোখের আড়াল হওয়ার পরেও তাকিয়ে থাকে বিস্ময়। একটু আগে অর্ণব যে লোকেশনটা পাঠালো সেটা এদিকে, এয়ারপোর্ট থেকে বেশ অনেকটা দূরে, কোনো এক নির্জন এলাকায়। ক্যালিফোর্নিয়াতে এইরূপ নির্জন শহরতলির অভাব নেই। উঁচু নিচু পাহাড়ের ভাঁজে এখনো এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাইলের পর মাইল অতিক্রম করে গেলেও কোনো একটা বসতি খুঁজে পাওয়া যায় না। যদিও বা খুঁজে পাওয়া যায়, হয় সেটা কোনো ফার্ম হাউস, নয়তো নির্বিচ্ছিন্ন কৃষকদের ছোট ছোট কটেজ। কিন্তু দুর্ভাগ্যবশত অর্ণব কোনো সঠিক লোকেশন পাঠাতে পারেনি, কারণ ওর ফোনটা বন্ধ। ওর লাস্ট লোকেশন ছিল এই ফাঁকা রাস্তাতে। আর এই মুহূর্তে সে নির্জন পাহাড়ি হাইওয়েটা ধরে তড়িৎ বেগে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছে কৃতিক। ওর কপাল জুড়ে দুশ্চিন্তার অনেকখানি ভাঁজ। কিছুদিন আগেই সার্জারি হওয়ার দরুন মাথাটা চিনিয়ে ব্যথা করছে, তবু সে সব কিছু বেমালুম ভুলে গিয়ে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে কৃতিক, কারণ এই মুহূর্তে ওর মস্তিষ্কের চেয়েও হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ। ওরু, হার্টবিট, কোথায় তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু তোর কাছে তো ফিরতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ? দুশ্চিন্তাগ্রস্তদের মতো রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনে বিড়বিড়াচ্ছে কৃতিক। ওর কণ্ঠ রোধ করে আছে এক অযাচিত ব্যর্থতা। ঠিক এমন সময় আপন খচিত মুঠো ফোনটা হুট করে আওয়াজ তুলে বেজে ওঠায় সঙ্গীত ফিরে পেল কৃতিক। ঘুম কেটে যেতে ফোন রিসিভ করে তাড়াহুড়ো এয়ার প্লাগটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে উঠে, হ্যালো। ওই পাশে শুনশান নীরবতা। পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বরে নয়, একটু জোরে। কৃতিক এপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্দনরত অরুর কায়ে কুয়ে আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিচকি তুলে কাঁদছে খুব, তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট। মুখটা বাঁধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এইভাবে কাঁদতে শুনে আকস্মাৎ হাইওয়ের মাঝখানে গাড়ির ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছানা বড়া,
মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাসের সুরে ডেকে উঠল অরুকে। অরু জানাবো। কৃতিক ডেকে উঠতে খ্যাক খ্যাক আওয়াজে কৌতুক মিশ্রিত হাসি এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখ মুখ শক্ত হয়ে গেল কৃতিকের। সন্দেহাতীত চোখ তার রং পাল্টালো মুহূর্তে। হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে কৃতিকের সমগ্র মুখশ্রী রাগে রক্তিম বর্ণ ধারণ করলো। তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, Who the hell are you fucking asshole? কৃতিকের রণমূর্তি অনেকেরই ভয়ের কারণ। ওর এহেন চেহারা, শুধু তার ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছেও স্বাভাবিক মনে হয় না কোনো কালে। অথচ উপাসের লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল,